সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হাসান, প্রভাষক বাংলা। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডিজিটাল পাঠ পরিক্রমায়। আজকে আমি তোমাদের নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব না। গত দুটি ক্লাসে আমি তোমাদের যে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক সেই দুটি বিষয়ের প্রেক্ষাপট নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। এখান থেকে একটা না একটা প্রশ্ন পড়েই, এবং এখানের বা এই টপিকসের প্রশ্ন নিয়েই আমরা সবচেয়ে বেশি কনফিউজড হই। ঠিক আছে, আমরা আজকে পড়ব সেই বহুল কনফিউজিং যে টপিকসটা আছে, তার নাম হচ্ছে কর্মধারয় সমাস। এই কর্মধারয় নিয়ে আমাদের কত কর্মে যে ব্যাঘাত ঘটে। আচ্ছা, আজকে আমরা পড়ব কর্মধারয় সমাস। আচ্ছা, কর্মধারয় সমাসের ফরম্যাটটা কি? আমরা যদি কর্মধারয় সমাসের সংজ্ঞায় যাই, হ্যাঁ, একদম সংজ্ঞাতে যদি চলে যায়, তাহলে আমরা বইয়ের সংজ্ঞায় কি পড়েছি? বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যে সমাস হয় তাকে আমরা কি বলি? কর্মধারয় সমাস। আমি আবারও বলছি, বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যে সমাস হয় তাকে আমরা কি বলি? কর্মধারয় সমাস। এটা যখন আমি ছোটবেলায় প্রথম পড়েছিলাম, আমি একটু কি যে পড়েছিলাম বুঝিই নাই। অর্থাৎ একটা কথা আছে না, কি যে বুঝি নাই তাও বুঝি নাই, কি যে বুঝলাম না তাও বুঝলাম না, এরকম একটা কথা। বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যে সমাস হয় তাকে আমরা কর্মধারয় সমাস বলি। কিন্তু আজকে তোমাদের এরকম বইয়ের এই দুর্বেদ্য সংজ্ঞার মধ্যে আমি যাব না। আমি তোমাদেরকে একটু ভিন্ন আঙ্গিকে, একদম নতুন করে, তোমরা বাংলার চেয়ে ইংরেজি একটু ভালো করে এটা আমি জানি, তো তোমাকে আমি তোমার মতো করে একটু চিন্তা করাই, দেখি তুমি বুঝতে পারো কিনা। সেই বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন পদের মতো করে না বলে আমি তোমাদের মতো করে তোমাদের ভাষায় একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখা যাক। আচ্ছা, যদি কোনো শব্দের সমস্ত পদ, আমাদের কিন্তু পরীক্ষার হলে ব্যাস বাক্য কখনো আসবে না, আমাদের আসবে হচ্ছে একটা শব্দ দিয়ে দিবে, সেই শব্দটা দেখে আমাকে সমাস কিন্তু নির্ণয় করতে হবে। এই জন্য বলবে যে যদি সমস্ত পদের মধ্যে নাউন অ্যাডজেক্টিভ এই ফরম্যাটে একটা শব্দ থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস। যদি অ্যাডজেক্টিভ প্রথমে আসে, নাউন পরে যায়, সেটাও কি? কর্মধারয় সমাস। নাউনের সাথে নাউন যদি থাকে, বা আগেও নাউন পরেও নাউন, সেটাও কি? কর্মধারয় সমাস। অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ যদি থাকে, সেটাও কি? কর্মধারয় সমাস। আমরা একটু ভিন্ন ভাবে আমরা আবার সেই সংজ্ঞায় ফিরে যাই, যেটা একটু তোমাদের কাছে দুর্বোধ্য মনে হয়েছিল। যেমন ধরো, বলেছিলাম বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যে সমস্যা। নাউনের বাংলা কি? বিশেষ্য। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। কথা কিন্তু সেমই আছে, তোমাদের উপস্থাপনাও সেম আছে, বাট আমি সেটা বাংলায় বলেছে, আমি এটা শুধু ইংরেজিতে বলেছি। নাউন অ্যাডজেক্টিভ মিলে যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলি। এটা তোমরা বুঝো, এটা আমি জানি। অ্যাডজেক্টিভের সাথে নাউন, আমার কথা একটাই, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য, এইরকমই কথা। অর্থাৎ সোজা কথা আমরা বলবো, বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে, এটাই আমি ইংরেজিতে বলবো নাউন অ্যাডজেক্টিভ মিলে। ঠিক আছে, নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে যে সমাস হয় তাকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস। এটাই একদম সিম্পল, অর্থাৎ খুব সাধারণ এবং সহজ ভাবে তুমি চিন্তা করবে। এটা কখনো কঠিন ভাবে বা অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, একদম সহজ ভাবে তোমরা চেষ্টা করবে। আচ্ছা, এখন আসি, সেটা হচ্ছে একটু আমরা তোমাদের যতক্ষণ বুঝালাম যে বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যে সমাস হয় এটা নিয়ে কর্মধারয় হয়, এটা একটু ব্যাখ্যায় আসে। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। আচ্ছা, আলুটা কি? একটা নাউন, বিশেষ্য। সিদ্ধ হচ্ছে একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ পেয়েছি আমরা। তাহলে আলু সিদ্ধ যদি আসে, আমার প্রথমে নাউন আছে, পরে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। কোন সমাস হবে? কর্মধারয়। এরপরে আসে মহতি যে কীর্তি, মহাকীর্তি। মহাটা কি? অ্যাডজেক্টিভ। কীর্তি, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট সবসময় কি হয়? নাউন হয়। তো মহাটা অ্যাডজেক্টিভ, কীর্তিটা কি? নাউন। তাহলে বিশেষণ বিশেষ্য দুটো মিলে কি হবে? কোন সমাস বলবো? অবশ্যই এটা কি? কর্মধারয় সমাস। আচ্ছা, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব দুটোই নাম, তাহলে কোন সমাস হবে? কর্মধারয়। আচ্ছা, যা কাঁচা তাই মিঠা। আবার বলি, যা কাঁচা তাই মিঠা। কাঁচা মিঠা, কাঁচাটা কি? একটা অবস্থা,
অ্যাডজেক্টিভ। মিঠাটা কি? এটাও একটা অবস্থা, এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে কাঁচা মিঠা এটা কি হবে? দুটোই অ্যাডজেক্টিভ। অতএব অবশ্যই কি হবে? কর্মধারয় সমাস। এরপরে আসি কু যে আচার, কদাচার, আচার, আচরণ, এগুলো হচ্ছে নাউন। কদ এটাতে একটা বিদঘটে বা বিকৃত বোঝায়। কু যে আচার, কদাচার, বিকৃত আচার। তাহলে কদাচার, কদাটা কি? ওটাতে একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে, আচারটা হচ্ছে নাউন। তাহলে একটা নাউন পরটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ পরটা কি হয়ে গেছে? নাউন। এই ফরম্যাটে যাই বাক্য পাই, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে নাউন, নাউনের সাথে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে নাউন, এইরকম ফরম্যাটে আমি যাই পাবো সবসময় কি বলবো তাকে? কর্মধারয় সমাস। আবার দেখি, যে চালাক সেই চতুর। চালাক অ্যাডজেক্টিভ, চতুর অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে? অবশ্যই এটা কি হবে? কর্মধারয় সমাস। এখন এতক্ষণ আমরা এই যে শব্দগুলো দেখলাম, এখানে কিন্তু আমি তোমাদের একটু আগে যেটা পড়িয়েছি, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, নাউনের সাথে নাউন, এই ফরম্যাটে আমি যা যা পেয়েছি সবগুলো কি হয়েছে? কর্মধারয় সমাস। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু মনে রাখি, কর্মধারয় সমাসের কয়েকটা প্রকারভেদ আছে। আমরা সেদিকে একবারে না যেয়ে একটু একটু করে যাই। দেখো, এটা হচ্ছে কি? সাধারণ কর্মধারয়। এতক্ষণ আমরা যা যা পড়লাম সবগুলো হচ্ছে কি? একদম সাধারণ কর্মধারয়। অর্থাৎ যে সকল কর্মধারয় সমাসে আমরা খুব সিম্পলি চিন্তা করতে পারি, সিম্পলি বুঝে ফেলতে পারি, সেগুলোকে আমরা কি বলবো? সাধারণ কর্মধারয়। এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সবগুলো হচ্ছে কি? সাধারণ কর্মধারয়। এরপরে যাই মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে, এরপরে আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এই যে সাধারণ কর্মধারয় তোমরা পড়লে, এই সাধারণ কর্মধারয় যখন তুমি এই সাধারণ কর্মধারয় থেকে তোমরা ব্যাস বাক্য করতে যাবে, তখন তোমরা কি দেবে? কোন বিষয়টা নিয়ে তুমি দিবে? তুমি মনে রাখবে যে যদি কোনো শব্দ, আমরা শব্দকে কর্মধারয় সমাস নির্ণয় করে ফেলি, কর্মধারয় সমাস নির্ণয় করে ফেলার পর আমরা হিসাব করব ব্যাস বাক্য আমরা কিভাবে বানাবো। আমরা ৩টা ৪টা জিনিস দিব। যে সে, যে, যে সে, যিনি তিনি, যার তার, যারা তারা, আগে পরে। যেমন আগে পরে দেবে, একটা উদাহরণ দিইনি, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। ক্লিয়ার? দুটো অ্যাডজেক্টিভ। এখন আমরা যখন এই সাধারণ কর্মধারয়কে আমরা ব্যাস বাক্য করতে যাব, বা যে কোনো কর্মধারয়কে ব্যাস বাক্য করতে যাব, আমরা এই সাইড নোট, অর্থাৎ এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য হিসেবে তুমি মনে রাখবে। যদি সেখানে আমরা কি কি দিব? যে, যে সে, যিনি তিনি, যার তার, যারা তারা, আগে পরে, এই কয়টা দিয়ে আমরা কি করব? ব্যাস বাক্য বানাবো। এখন আসি মধ্য পদলোপী কর্মধারয়। মধ্য পদলোপী কর্মধারয়, এটা যখন আমরা চিন্তা করব তখন আমরা কি মনে করব? অবশ্যই মধ্য পদগুলো লোপ পাবে। ঠিক আছে, আমি এটা একটু ব্যতিক্রম ভাবে মনে রাখি, বা আমরা তোমাদেরকে ব্যতিক্রম ভাবে চিনিয়ে দিব। যে সকল সমাসের বা যে সকল সমাস নির্ণয় করা ব্যাস বাক্যের প্রথম পদ এবং শেষ পদ নিয়ে বাদ বাকি সব আমরা কি করে ফেলবো? ডিলিট করে দিব। সেটাকে আমরা কি বলি? মধ্য পদলোপী কর্মধারয়। অর্থাৎ যে সকল ব্যাস বাক্য বা সমাসের প্রথম পদ নিয়ে আর শেষ পদ নেই, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী। আবার একটু উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। আমি এই জায়গাটার মধ্যে সিংহটা নিয়েছি, আসনটা নিয়েছি, অর্থাৎ প্রথম পদ নিয়েছি আর হচ্ছে শেষ পদটা নিয়েছি। তাহলে এই দুইটা পদটা নিয়েছি মাত্র। এই যে সিংহ মাঝখানের টুকু আছে, আর তাহলে কি কোথা থেকে লোপ পেল? মাঝখান থেকে লোপ পেল না। এই জন্য নাম কি? মধ্য পদলোপী কর্মধারয়। দেখো, সিংহ নাউন, আসন এটাও নাউন। আমাদের নাউন অ্যাডজেক্টিভের ফরম্যাট থেকে কিন্তু এটা বিদায় হয়নি। জাস্ট মধ্য পদলোপী বলার কারণ হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ বাদে বাদ বাকি যা আছে সব কি করে ফেলছি? ডিলিট করে ফেলছি, নাই করে ফেলছি, গায়েব করে ফেলছি, বা লোপ পেয়েছে, চলে গিয়েছে। এটাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী। এখন আসি সাহিত্য বিষয়ক সভা। সাহিত্য সভা, সাহিত্যটা রেখেছি, সভাটা রেখেছি, বিষয়কটা বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ মাঝখান থেকে একটা শব্দ কি হয়েছে? লোপ পেয়েছে, তখন এটাকে কি বলবো? মধ্য পদলোপী। আরো একটু উদাহরণ দিই। স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ। এখন আমরা দেখি, স্মৃতিটা রেখেছি, সৌধটাও রেখেছি, মাঝখান থেকে রক্ষার্থে যে, এই পুরো ফরম্যাটটা কিন্তু চলে গিয়েছে।
তাহলে আমি কি বলতে পারি, স্মৃতি রেখেছি, সৌধরে রেখেছি, মধ্যপদ রক্ষার্থে যে, এটা নাই হয়ে গেছে। মধ্যপদগুলো কি হয়েছে? নাই হয়ে গিয়েছে, লোপ পেয়েছে। তখন তাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী কর্মধারা। আরো কিছু দিই, গণ রক্ষার্থে যে তন্ত্র, গণটা রেখেছি, তন্ত্রটা রেখেছি, এবং রক্ষার্থে যে, এটা আমাদের কি হয়েছে? লোপ পেয়েছে। এটাও কি? মধ্য পদলোপী কর্মধারা। এরপরে দেখি, একটু বড় করে বাক্যটা বললাম, সংবাদ প্রকাশ করা হয় যে পত্রে, সংবাদপত্র, এখানেও তাই। অর্থাৎ আমার শুধু সংবাদটা রেখেছি, আর কি? পত্রটা রেখেছি। অর্থাৎ প্রকাশ করা হয় যে, এই পুরো অংশটুকু লোপ পেয়েছে, গায়েব হয়ে গিয়েছে। তাহলে কি? এই যে প্রথম পদ শেষ পদ বাদে বাদ বাকি যা যা আছে সব যে ডিলিট হলো, এই জন্য মাঝখান থেকে এই বিষয়গুলো চলে গেল, এই জন্য এটাকে আমরা কি বলবো? মধ্যপদলোপী কর্মধারা। আরো একটা উদাহরণ দিই, জ্যোৎস্না ভরা রাত বা জ্যোৎস্না শোভিত রাত, যে যেটা দাও, জ্যোৎস্না রেখেছি, রাত রেখেছি, জ্যোৎস্না রাত। হস্তচালিত যে পাখা, হাত পাখা, হাত রেখেছি, পাখাটা রেখেছি। চালে জন্মায় যে কুমড়া, চাল কুমড়া, চালটা রেখেছি, কুমড়াটা রেখেছি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম পদ এবং শেষ পদ বাদে মাঝখানে যে কয়টা পদ ছিল সবগুলো কি হয়েছে? লোপ পেয়েছে, যার কারণে এর নাম কি? মধ্য পদলোপী কর্মধারক। ঠিক আছে? মধ্য পদলোপী কি? কর্মধারক। ঠিক আছে? এখন মধ্য পদলোপী কর্মধারয় আমরা একটু শিখলাম। ঠিক আছে? তো মধ্য পদলোপী বুঝতে মনে হয় আর কোনো সমস্যা নেই। আমি আবারও বলি, জাস্ট এখানে প্রথম পদটা রাখবো আমরা, এবং শেষ পদটা দিয়ে এই দুটো পদকে একত্র করে আমি করলাম, সমস্ত পদ বানালাম। আর বাদ বাকি মাঝখানে যে পদগুলো ছিল সব কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে, চলে গিয়েছে। এই যে চলে গেল, এটাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী কর্মধারয়। কিন্তু আমাদের যে প্রথম যে ফরম্যাটটা ছিল, যে ফরম্যাটটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, এই ফরম্যাটটা কিন্তু বদলায়নি, এই ফরম্যাটটা কিন্তু আছে। ঠিক আছে? এখন আমরা সবচেয়ে তোমাদের মনের মধ্যে এই যে এখন যেটা পড়াবো, এটা নিয়ে তোমাদের কনফিউজড হয়, সেটা বলে দিই, উপমান, উপমিত, রূপক। এখন এই উপমান, উপমিত, রূপক পড়তে গেলে তোমরা হাজারো টেনশন মনের মধ্যে নিয়ে আসো। তো আমি যখন ছোটবেলায় পড়েছিলাম, তখন আমাকে পড়ানো হতো, যে সকল ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় থাকবে ওটা উপমান, যে সকল ব্যাস বাক্যের শেষে ন্যায় থাকবে ওটা উপমিত, যেটা রূপ থাকবো এটা রূপক। এখন আমার প্রশ্ন, পরীক্ষার হলে আমাকে সমস্ত পত্রটুকু দেবে, এখন পরীক্ষার হলে বসে আমি টেনশন করবো, এটা কি মাঝখানে নেয় না শেষে নেয়, এটা কি রূপ না অরূপ, এটা মারামারি করতেছে না কাটাকাটি করতেছে। এখন এই যে একটা ন্যায়মূলক টেনশন, পরীক্ষার হলে বসে এই টেনশনটা করার সময় কিন্তু আমাদের নেই। এই টেনশন করার সময়টা কি আমাদের টোটালি কখনো হয়ে ওঠে না, কারণ এমনিতেই পরীক্ষার হলে আমাদের অনেকগুলো টেনশন কাজ করে। এখন ন্যায় নিয়ে টেনশন শুরু হয়েছে, আমরা এই ন্যায়ের কাছেই যাব না, আমরা একটু ভিন্ন আঙ্গিকে করব। দেখি তোমাদের এই ভিন্ন আঙ্গিকটা পছন্দ হয় কিনা। আচ্ছা, উপমান, উপমিত, আরেকটা হচ্ছে কি? রূপক। আমরা এই তিনটা আমরা বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তিনটা, একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমিত, একটা হচ্ছে কি? রূপক। আচ্ছা, এখন উপমান কিভাবে বুঝবা? নাউন, অ্যাডজেক্টিভ, জাস্ট তুলনা বোঝাবে। উপমান, উপমিত, রূপক তিনটার মধ্যেই তুলনা বোঝাবে, বাট নাউনের সাথে যখন অ্যাডজেক্টিভের তুলনা হবে তখন তাকে আমরা কি বলবো? উপমান। আমি আবারও বলছি, উপমান, উপমিত, রূপক এই তিনটা ফরম্যাটেই সবসময় তুলনা বোঝাবে। ঠিক আছে? তিনটা ফরম্যাটে কি বোঝাবে? তুলনা। যদি নাউনের সাথে অ্যাডজেক্টিভের তুলনা বোঝায় তখন তাকে আমরা কি বলবো? উপমান। ঠিক আছে? আচ্ছা, এই নাউনের সাথে নাউনের তুলনা বোঝায় তখন তাকে আমরা কি বলবো? উপমিত। আর রূপকটা আমরা কি বলি? রূপ বোঝাবে। আরে পরীক্ষার হলে তো রূপ নিয়ে আমার গবেষণা করার সময় নেই। পরীক্ষার হলে কখনো আমরা কি রূপ নিয়ে গবেষণা করব? আমরা জাস্ট সমস্ত পদ, একটা শব্দ দেখে আমাকে কি করতে হবে? সমষ্টি নির্ণয় করতে হবে। আমি যা বাস জানবো, একটা অবস্তু এবং বস্তু যদি পাশাপাশি থাকে তাহলে তাকে আমরা কি বলবো? রূপক। আমি আবারও বলি, একটা অবস্তু এবং বস্তু যদি পাশাপাশি থাকে তখন তাকে আমরা কি বলবো? রূপক। আমি আবার একটু বলে দেই, উপমান কিভাবে চিনবো? নাউনের সাথে অ্যাডজেক্টিভের তুলনা হলে তখন তাকে আমরা কি বলবো? উপমান। নাউনের সাথে নাউনের যদি তুলনা হয় তখন তাকে আমরা কি বলবো? উপমিত। আর অবস্তু এবং বস্তু যদি পাশাপাশি থাকে, তোমাদের সঙ্গে অনেক সময় দেখা আছে বস্তু অবস্তু
বা একটা জ্ঞেয় বস্তু বা একটা জ্ঞেয় বস্তুর অভেদ সৃষ্টি করে, এইরকম সংজ্ঞা মাথার মধ্যে আনারই দরকার নেই। আমি জাস্ট মনে রাখবো অবস্তু এবং বস্তু যদি জাস্ট পাশাপাশি থাকে সেটা কি রূপক কর্মধারয়, আর কিছু চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, এখন আমি আসি উপমান কর্মধারয়। আচ্ছা, উপমান কর্মধারয়ের আমি সংজ্ঞাটা কি বলছিলাম, যে নাউনের সাথে কি থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, জাস্ট এইটুকু আমরা মনে রাখবো। এখন আমরা প্রুভ হয়ে যাই। দেখো, ভ্রমর কৃষ্ণ, ভ্রমরটা কি নাউন, কৃষ্ণটা কি অ্যাডজেক্টিভ। তাহলে একটা জিনিস কালো, কার মতো কালো, ভ্রমরের মতো কালো, তাহলে ভ্রমরটা কি নাউন? এটা নিয়ে কারো ডাউট আছে? নাই, ভ্রমরটা নাউন। কৃষ্ণ মানে কালো, একটা অবস্থা, অবস্থা সবসময় কি হয়, অবস্থা সবসময় অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখন কার সাথে তুলনা করছি, ভ্রমরের সাথে। ন্যায়টা কার মতো হবে, কার সাথে বসবে, ভ্রমরের সাথে। তাহলে আমরা যদি এটাকে ব্যাসবাক্য করতে চাই, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, শেষ। এখন ন্যায় মাঝখানে দেবো আর শেষে দিব, এটা আমার দেখার বিষয় না। কার সাথে তুলনা করছি, নাউনের সাথে, জাস্ট ভ্রমরের সাথে তুলনা করছি, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। আমার বুঝতে আর কারো সমস্যা আছে? নাই। এখন আমি আসি, রক্ত লাল, রক্তটা কি নাউন, লালটা কি একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। তাহলে রক্তের ন্যায় কি হবে, লাল। মিশ কালো, মিশ শব্দের অর্থ হচ্ছে তামাক, কার মতো কালো, তামাকের মতো কালো, মিশ কালো। মিশটা হচ্ছে নাউন, কালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মিশের ন্যায় কালো। তুষার শুভ্র, তুষার মানে কি বরফ, সাদা, কার মতো সাদা, বরফের মতো সাদা, তুষারের মতো সাদা, তুষারের ন্যায় শুভ্র। তুষার ধবল, তুষারের ন্যায় ধবল। শুভ্র এবং ধবল দুটোরই অ্যান্সার হচ্ছে, বা দুটোরই বাংলা হচ্ছে সাদা। এখন আমি আসি আরো কিছু দিই। অরুণ রাঙা, রাঙা কালার্ড, যেটাকে আমরা বলি ইংরেজিতে কালার্ড, কার মতো, অরুণের মতো। ঠিক আছে, অরুণটা হচ্ছে কুসুম কোমল, কোমল মানে হচ্ছে সফট, কার মতো কোমল, কুসুমের মতো কোমল। কুসুম মানে হচ্ছে ফুল, কার মতো কোমল, কুসুমের মতো কোমল, কুসুমের ন্যায় কোমল। আমার কিন্তু এখন দুটা কথা, এক হচ্ছে ন্যায় অন্যায় নিয়ে টানাটানি করার প্রশ্ন আসছে না। দ্বিতীয় কথা হচ্ছে আমার কিন্তু এখন কোথায় ন্যায় দিব এটা নিয়ে আমার কোনো ডাউটও হচ্ছে না, কারণ যার সাথে তুলনা করছে তার পাশে ন্যায়টা বসাই দিব। ঠিক আছে, কাজল কালো, কালোটা কার মতো, হয় ভ্রমরের মতো না কাজলের মতো। ঠিক আছে, এই যে আমি বললাম উপমান কর্মধারয়, এই যে নাউন এবং অ্যাডজেক্টিভ, জাস্ট এতটুকু বিষয় আমরা মাথায় রাখবো, আর কিচ্ছু দরকার নেই। এতটুকু বিষয় যদি আমরা মনে রাখি, আমার মনে হয় না পরীক্ষার হলে গিয়ে খুব বেশি সমস্যা হবে। এরপরে আসি উপমিত। উপমিত মানেই হচ্ছে, আমরা উপমায় তো কিভাবে চিনবো এর একটু সংজ্ঞা একটা ফরম্যাট বলেছিলাম, নাউনের সাথে নাউন, নাউনের সাথে কি নাউনের। এখন নাউনের সাথে নাউনের কি হবে, একটা তুলনা বোঝাবে। তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। এক নম্বর দেখো, সিংহ পুরুষ, সিংহটা কি নাউন, পুরুষটা কি নাউন। ঠিক আছে, তাহলে সিংহ পুরুষ কি, দুটোই নাউন। যখন নাউনের সাথে নাউনের তুলনা হবে তখন তাকে আমরা কি বলবো, উপমিত কর্মধারয়। আমার ওই রকম ন্যায় নিয়ে এখানে আনারই দরকার নেই, সিংহের ন্যায় পুরুষ, বা আমি যদি একটু উল্টা করে বলি, পুরুষ সিংহের ন্যায় হবে। কিন্তু ন্যায়টা কার পাশে বসবে, তুমি যার সাথে তুলনা করছো, সিংহকে নিশ্চয়ই পুরুষের সাথে তুলনা করছো না। পুরুষকে, পুরুষ শক্তিশালী, কার মতো, সিংহের মতো, সিংহের শক্তিটার সাথে তুলনা করছি। তবে যার কারণে পুরুষ সিংহের ন্যায়, আমি যদি বলি সিংহের ন্যায় পুরুষ হবে, এটাও হবে, এটাও ব্যাস বাক্য হবে, সমস্যা নেই। বা পুরুষ সিংহের ন্যায়, এটাও হবে। ফুল কুমারী, ফুলটা কি নাউন, কুমারী এটাও নাউন। তো দুইটা যদি নাউন হয় তাহলে কি হবে, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়। ঠিক আছে, কুসুম একটু আগে পড়েছিলাম কোমল, কুসুম কোমল। আচ্ছা, কোমল মানে হচ্ছে সফটনেস, একটা অবস্থা। কুসুম মানে ফুল, কোমল মানে ছিল কি সফট, অর্থাৎ অ্যাডজেক্টিভ। তখন সেটা কি হয়ে গেছে, উপমান কর্মধারয়। এখন আসছে কি উপমিত, কুসুম কোমল। এই কুসুম মানে হচ্ছে ফুল, ফুলের জায়গায় ফুল, ঠিক আছে নাউন। কমল মানে হচ্ছে পদ্ম ফুল, দুটাই। এই ফুলটা কার মতো, পদ্মের মতো।
তো দুটোই কি নাউন না? এখানে কমল অর্থ হচ্ছে কি পদ্ম ফুল, ফুলটা কার মতো? পদ্ম ফুলের মতো। তাহলে দুটোই কি যখন নাউন হবে তখন তাকে আমরা কি বলবো? উপমিত কর্মধারয়। আচ্ছা, কর কমল, কর মানেও ফুল, কমল মানেও ফুল, পদ্ম ফুল। আচ্ছা, পদ্ম আখি, পদ্ম তো আমরা জানি, আখি মানে চোখ, দুটোই নাউন। বহুল বাহুলতা, বাহু আমাদের যখন ছোট বেবি টেবি আছে না, ছোট বেবিদের হাতগুলো অনেক নরম হয় না, একদম যখন কচি লতা জন্মে তখন সেগুলো কি নরমই থাকে। এই বাহুটা কার মতো? লতার মতো, বা লতাটা কার মতো? বাহুর মতো, এরকম কি? তাহলে দুটোই কি? আমার প্রশ্ন হচ্ছে দুটো নাউন কিনা, এটা জানলে সেটা কি উপমিত কর্মধারয়। রক্ত কমল, রক্তটা কার মতো? পদ্ম ফুলের মতো, দুটোই নাউন। অর্থাৎ দুটোই যদি নাউন থাকে তখন তাকে আমরা কি বলবো? উপমিত কর্মধারয়। তখন তাকে আমরা কি বলবো? উপমিত কর্মধারয়। এখন আমার কথা হচ্ছে, আমার মনে হয় যে উপমান উপমিত এই দুইটা টপিকসে কারো কোনো সমস্যা নেই। আমরা এই ন্যায় নিয়ে টানা হেঁচড়া আর করবই না। আমরা জাস্ট মনে রাখবো নাউনের সাথে যদি অ্যাডজেক্টিভের তুলনা হয় উপমান, নাউনের সাথে যদি নাউনের তুলনা হয় উপমিত। আমি আবারও বলি, নাউনের সাথে যদি অ্যাডজেক্টিভের তুলনা হয় এটা হচ্ছে উপমান, নাউনের সাথে যদি নাউনের তুলনা হয় এটা হচ্ছে কি উপমিত। আচ্ছা, এরপরে আসে রূপক। এটা নিয়ে আমরা ছোটবেলায় অনেক ধরনের বিদঘটে কিছু সংজ্ঞা করেছি। বস্তু অবস্তুর অভেদ, রূপ অরূপের অভেদ, এই সমস্ত সংজ্ঞায় অভেদ শব্দটা শুনেই আসলে যে কি ভয়টা মনের মধ্যে আসতো এটা আমি জানি। এটা নিয়ে আমরা কথাই বলবো না, আমরা আমাদের মতো করে চিন্তা করব। একটু যাই, সেটা হচ্ছে রূপক কর্মধারয়। আমরা মনে রাখবো একটা অবস্তু আর একটা বস্তু, জাস্ট এতটুকু। আমি আবার বলি, একটা অবস্তু আর একটা বস্তু যদি পাশাপাশি থাকে তাকে আমরা কি বলবো? রূপক। ঠিক আছে, আমরা একটু উদাহরণ চলে যাই। এখন এখানে অরূপ রূপ এগুলো আনতে হবে এরকম আমার চিন্তায় দরকার নেই। এখন আমি একটু দেখি মন মাঝি বা মন মাঝি। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মন কি দেখা যায়, ছোঁয়া যায়? যার মন পছন্দ হলে লাত্তিতে ফুটবল খেলা যায়? এটা মনটা হচ্ছে একটা অবস্তু, মাঝিটা হচ্ছে বস্তু যার ফরম্যাট আছে, যাকে চোখে দেখি। ঠিক আছে, তাহলে মন একটা অবস্তু, বস্তু, মন রূপ মাঝি। এখন আমার এতটুকু জানলেই হয়, যেহেতু এটা জেনে ফেললাম এটা রূপক কর্মধারয়, জাস্ট যখন ব্যাস বাক্য করবো আমি জাস্ট লিখবো কি মন রূপ মাঝি, আর বেশি কিছু চিন্তা করার প্রয়োজন নেই। পরীক্ষার হলে যে আমি এটা বুঝতে পারছি এটা রূপক কর্মধারয়, আর আমার ব্যাস বাক্য করতে হবে কি মন রূপ মাঝি, জাস্ট এতটুকুই, আর এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নেই। তাহলে মন যেহেতু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা কিছুই করা যায় না, এটা কি অবস্থা? আমরা একদম শর্টকাটে মনে রাখবো। পরবর্তী যাই, পরাণ পাখি। প্রাণকে দেখা যায়, ছোঁয়া যায়, তো অবশ্য আমরা ছোটবেলায় কিন্তু আলিফ লাইলা দেখছি। আমরা যেহেতু 90s কিডস, তো আমরা কিন্তু আলিফ লাইলা দেখেছি। আলিফ লাইলার মধ্যে জিনরা কি করতো? প্রাণটাকে একটা পাখির মধ্যে অথবা একটা বোতলের মধ্যে বন্দি করে রাখতো, এটা তার প্রাণ, এটাকে মারলে সে মরবে, তাছাড়া মরবে না। ওইটা হচ্ছে একটা মানে আজগুবি কথা, ওটার কোনো বাস্তব কোনো ভিত্তি নাই। তো পাখিটার কিন্তু একটা বাস্তব ভিত্তি আছে, প্রাণের ভিত্তি নাই। তো এই যে আমাদের এই আপাদমস্তক বডিটা, হ্যাঁ, এই বডিটার মধ্যে যদি প্রাণবায়ু না থাকে, এই বডির কি 2 পয়সার দাম আছে? নাই কিন্তু। তাহলে প্রাণ কি আবার বস্তার মধ্যে বন্ধ করে রাখা যায়, বা হাতের মধ্যে ধরে এরকম করে পাঞ্চ করে রাখা যায়? রাখা কিন্তু যায় না। প্রাণকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট আমাদের এটা কিভাবে আছে একমাত্র আল্লাহ খোদাই জানে, আমরা কিন্তু জানি না। এই যে আমরা জানলাম না, ঠিক আছে, অর্থাৎ প্রাণটাকে ধরা ছোঁয়া কিছুই করা যায় না, এই জন্য এটা কি একটা অবস্থা। ঠিক আছে, এরপরে আবার যাই, আরো কিছু উদাহরণ দেখি। যৌবন সূর্য, যৌবনকে দেখা যায়? বলতো দেখা তো যায়, যৌবন থাকলে মানুষের শক্তি সামর্থ্য বেশি থাকে, চেহারা স্বরূপ সুন্দর থাকে, ওইটাই তো যৌবন। আসলে কিন্তু যৌবনটা কেমন এটা কিন্তু দেখা যায় না। 25 বছর অনেক মানুষ হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে তারা চেহারা নষ্ট হয়ে গেছে, বাট যৌবনটা হচ্ছে কি একটা অবস্থু, বাট
সূর্যটা হচ্ছে কি একটা বস্তু। আরো কিছু দিই, শোকানল, শোক কিন্তু কখনো দেখা যায় না। অনল মানে হচ্ছে আগুন, আগুন দেখা যায়, এর একটা বাস্তব ভিত্তি আছে। ক্রোধানল, ক্রোধ কি দেখা যায়? ক্রোধ কিন্তু কখনো কি দেখা যায় না। অনলটা দেখা যায়। অর্থাৎ অবস্তু এবং বস্তু কি আছে? পাশাপাশি আছে। দিল দরিয়া, দিল, আমার দিল কত বড়, হ্যাঁ, এটা কি দেখা যায়? আমাদের দিলটা কিন্তু কখনো দেখা যায় না। কিন্তু যদি মোস্ট ওয়েলকাম নাকি একটা সিনেমা নিয়ে দেখেছিলাম আমাদের অনন্ত জলিল সাহেবের, এখন নতুন একটা সিনেমা বের করছে, সেটা হচ্ছে দিন দা ডে। তো এই যে অনন্ত জলিল সাহেবকে তার হার্ট কেন দেখাইছে, কিন্তু তার বাহ্যিক অবয়বটাকে দেখাইছে, ঠিক আছে, কিন্তু অরিজিনালি যে দিল, আত্মা, ওটা কিন্তু দেখাইতে পারে, ঠিক আছে। এখন ওটা হচ্ছে হার্ট বিট দেখাইছে, কি বলে, ফুসফুসটাকে দেখাইছে। আচ্ছা, দিল দরিয়া, দরিয়া মানে তো জানি সমুদ্র। জীবন প্রদীপ, জীবনটা কি? জীবনকে দেখা যায়, ছোঁয়া যায়, এটা একটা অবস্থা, প্রদীপটা হচ্ছে বস্তু। কাল সিন্ধু, কাল মানে হচ্ছে সময়, কাল মানে হচ্ছে একটা অবস্থা, দেখা যায়, এটা দেখা যায় না। সিন্ধু, এটা কিন্তু দেখা যায়। অর্থাৎ আমরা বিষাদ সিন্ধু, বিষাদ কি দেখা যায়? দেখা যায় না। সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, আমার কষ্টটা সমুদ্রের মতো, কষ্টটাকে দেখা যায়। ধরো তোমাকে, যে কাউকে, আমাকে কেউ একটা ঘুষি দিল, একটা পাঞ্চ করলো একদম এখানে, এখন বললাম আমি বিষাদে কাঁদতেছি, যে ঘুষি দিচ্ছে বললো বিষাদ কই, এই যে যেখানে ঘুষি দিছি সেখানে দেখাইলাম, বিষাদটা কোথায়? এটা কি কোনো, এটা অনুভব করা যায়, এটা কি দেখা যায়? এটা কিন্তু দেখা যায় না। তো এই যে দেখা যায় না, তখন এটাকে আমরা কি বলবো? কি বলবো? একটা অবস্তু। অর্থাৎ একটা বস্তু এবং একটা অবস্তু যদি পাশাপাশি থাকে, তখন তাকে আমরা কি বলবো? রূপক কর্মধারা, ঠিক আছে। তো আমরা এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে কথা, যে আমরা উপমান, উপমিত, রূপক, এই তিনটা টপিকস থেকে বা এই তিনটা ভাগ থেকে কর্মধারয় সমাজ থেকে যদি প্রশ্ন করে, অন্তত এই তিনটা থেকে একটা প্রশ্ন করবে, এটা করবেই। উপমান, উপমিত, রূপক, এই তিনটা থেকে যে কোনো, এই তিনটা ফরম্যাট থেকে যে কোনো একটা প্রশ্ন প্রতি বছরই, তোমার যদি বিশ্বাস না, তুমি একটু কষ্ট করে বোর্ড কোশ্চেন গুলো দেখবে, প্রত্যেক বছরই এখানে একটা না একটা প্রশ্ন আসে, একটা না একটা আসবেই, এবং এই তিনটা থেকে যে কোনো একটা আসবে। তাহলে আমরা যদি এই তিনটা মুখস্থ না করে, আমি অনেকগুলো তোমাদের উদাহরণ দিয়েছি, এটা তোমরা মুখস্থ না করে জাস্ট একটু তোমরা একটু বুঝে বুঝে পড়তে পারো, আমার মনে হয় তোমাদের এই বিষয়টা নিয়ে খুব বেশি ভয় থাকবে না, এবং খুব বেশি অবুঝ জাতীয় কিছু থাকবে না। এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। সহজ কথা, উপমান, নাউনের সাথে অ্যাডজেক্টিভের তুলনা, উপমিত, নাউনের সাথে নাউনের তুলনা, রূপক, অবস্তু, বস্তু পাশাপাশি থাকবে। এই যে তিনটা কথা দিয়ে আমরা অনেক কিছু মুখস্থের হাত থেকে কিন্তু বেঁচে যাব। এই কর্মধারয় সমাজটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ভবিষ্যতের জন্য, যেহেতু তোমাদের পরীক্ষার আর খুব বেশি নাই, খুব শর্টকাটে তোমাদের এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন তোমরা কতটুকু বুঝেছো, হ্যাঁ, এটা তোমাদের বিষয়। যদি না বুঝে থাকো, কোনটা বোঝো না, অন্তত নিচে কমেন্টস করে দিও, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, এটা হচ্ছে আমার কথা। এরপরে আজকে আমরা এ পর্যন্তই রাখবো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।